বাংলাদেশে আগামী নির্বাচন উপলক্ষে জামাতের সামনে কিন্তু অনেকগুলি চ্যালেঞ্জ। তো অনেকগুলি চ্যালেঞ্জ থাকলেও আমি মেজর 5টি চ্যালেঞ্জের কথা বলবো। এই 5টি চ্যালেঞ্জ যদি জামাত হ্যান্ডেল করতে না পারে তাহলে জামাতের সামনে কিন্তু মহা থেকে ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। 5টি সবচাইতে মহা কিংবা ভয়ঙ্কর চ্যালেঞ্জ যেটা জামাতের সামনে রয়েছে, আমি এই 5টি চ্যালেঞ্জের কথা বলবো। এই চ্যালেঞ্জগুলো জামাতকে মোকাবেলা করতে জামাত কিন্তু বাধ্য। যদি ফেল হয় তাহলে জামাতের টিকে থাকাটা খুব কঠিন হয়ে যাবে। এবার নির্বাচনে সবচেয়ে জামাতের জন্য বড় দুর্বলতম জায়গা হচ্ছে স্বাধীনতা মুক্তিযুদ্ধ প্রসঙ্গ। কথাটা বললাম এই কারণে যে মাগুরায় তিনি বলছেন জামাতের আমির বিএনপি পায়ে ধরি রে ফ্যামিলি কার্ডের বউ ঢুকে দে নাকি স্যার পায়ে ধরা লাগবে না। আজকে আমি একবারে হিসাব নিকাশ নিয়ে আসছি, আপনার গরল হিসাব নিকাশকে সরল হিসাব নিকাশ দিয়ে জয় বাংলা করে দিব। তারপর আপনার ফ্যামিলি কার্ডও দিব, আবার ফ্যামিলি কার্ডের সাথে বউও দিব। ঠিক আছে, আমার কিন্তু এডিটর নাই, এই জন্য একটু কষ্ট করে হিসাব নিকাশ গুলা দেখা লাগবে। পিনাকি স্যার, আমার আবার অত দর্শকও নাই যে আপনার মতো বেশি ভিউ হবে। তাই যারা দেখবেন ভিডিওতে লাইক কমেন্ট করবেন, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ফেসবুক পেজ, সেখানে যে ভিডিওটা ব্যাপক ছড়াই দিবেন। আঙ্কে পিনাকি স্যার যেন সেটা দেখে এবং ফ্যামিলি কার্ডের সাথে বউ পাই। ঠিক আছে, তার মিথ্যা ন্যারেটিভ আজকে জয় বাংলা করে দিব। এর আগেও মেলাগুলো জয় বাংলা করে দিছি, আমার কথার উত্তর দেয় নাই, আজকে আবারও দিব। ঠিক আছে, আঙ্কে পিনাকি স্যার কইছে বিএনপি যে ফ্যামিলি কার্ড দিবে, এই কার্ডের টাকা কই পাবে সেটা একবারে হিসাব নিকাশ করে আজকে দেখাই দিব। ঠিক আছে, চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিব। তো পিনাকি স্যার শুরু করি নাকি? আসেন দেখি এই ফ্যামিলি কার্ড বিএনপি ছাড়া আর কে কে দিছে বা দিবার চাইছিল। হাঙ্কে পিনাকি স্যার কথা কইছে যেটা, সেটা দিয়েই প্রমাণ দিব। ঠিক আছে, এই ফ্যামিলি কার্ড হাঙ্কেরে শেখ হাসিনাও দিছিল। কতগুলো দিছিল হাঙ্কে পিনাকি স্যার কি কয় শোনেন। 1 কোটি পরিবারকে দিছিল হাসিনা। শেখ হাসিনা নাকি 1 কোটি ফ্যামিলি কার্ড দিছিল এবং স্মার্ট ফ্যামিলি কার্ড দিছিল পিনাকি স্যারের ভাষ্য মোতাবেক। কারণ পিনাকি স্যার তো হাঙ্কের শেখ হাসিনা ভুলবার পারে না। হ্যাঁ ঠিক আছে, যাই হোক সেই বিষয়ে পরে আলোচনা করব। তারপরে শুধু শেখ হাসিনা না, এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, হ্যাঁ তারাও ফ্যামিলি কার্ড দিছে। তারা কতগুলো ফ্যামিলি কার্ড দিছে জানেন? বা এখন পর্যন্ত পাঠাই দিছে সেটা কি আপনারা জানেন? আমার কথা তো বিশ্বাস করবেন না, তাই না? দেখি হাঁকে পিনাকি স্যার কি কয়। পিনাকি স্যার আপনি কোন কত দিছে? প্রফেসর ইউনূসের সরকার এখনো 57 লক্ষ পরিবারকে দিচ্ছে খালি। হাঁকে অন্তর্বর্তীকালীন সরকার 57 লক্ষ ফ্যামিলি কার্ড পাঠাই দিছে। এটা কিন্তু পিনাকি স্যার কইছে, আমি কিন্তু কই নাই। তো এখন পিনাকি স্যারের কাছে প্রশ্ন, শেখ হাসিনা যদি 1 কোটি ফ্যামিলি কার্ড দিবার পারে, তারপরে এই অন্তর্বর্তীকালীন সরকার যদি 57 লাখ ফ্যামিলি কার্ড দিবার পারে, তাহলে তারেক রহমান 50 লাখ ফ্যামিলি কার্ড কেন দিবার পারবি না? তারেক রহমান তো কোথাও কয় নাই 50 লাখ ফ্যামিলি কার্ড দিব, সেটা নিয়ে পরে করছি। তো তারেক রহমান যে 50 লাখ ফ্যামিলি কার্ড দিবার আছে সেটা কিন্তু আমি কই নাই, হাঁকে পিনাকি স্যার কইছে। বুঝছেন? বুঝতে পারছেন না? দেখেন হাঁকে পিনাকি স্যার কি কয়। 50 লাখকে দিবি কয় 50 লাখ ফ্যামিলি কার্ড দিবার আছে বিএনপি। পিনাকি স্যার আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম, ঠিক আছে? এই তারেক রহমান স্যার কোথাও কয়নি যে আমি 50 লাখ ফ্যামিলি কার্ড দিব, কোথাও কয় নাই। তারেক রহমান কইছে যে আগে ফ্যামিলি কার্ড গ্রামের অসহায় দুস্থ মাদেরকে দেওয়া হবে এবং এটা 6 মাসের ট্রায়াল থাকবে। এই 6 মাসের মধ্যে দেখা যাবে যে কোনো উন্নয়ন ঘটছে কিনা, না হলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে। ঠিক আছে, আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম। আবার আপনি আরেক জায়গায় কইছেন বিএনপি 96 লক্ষ হাজার কোটি টাকা এই ফ্যামিলি কার্ডে দিবার চাইছে। ঠিক আছে, সেটা কুট থেকে দিবে সেটাও প্রমাণ করে দিব। বলছি না হিসাব নিকাশ নিয়ে আসছি। তো যাই হোক পিনাকি স্যার, আর পিনাকি স্যারের মুখে কথা শুনি। ঠিক আছে, এই যে এটা তারেক রহমান নাকি কইছে শোনেন। তবে 96,000 কোটি টাকা কোত্থেকে আসবে? তারেক রহমান স্যার কোথাও কয় নাই যে সবাইকে একসাথে ফ্যামিলি কার্ড দিব এবং এই 4 কোটি পরিবারকে 96 লক্ষ হাজার কোটি টাকা দিব। আমি আবারও চ্যালেঞ্জ করলাম। ঠিক আছে, তারপরেও আপনার কথা আমি মেনে নিলাম, মেনে নিয়ে আপনাকে হিসাব নিকাশ কইরা চোখে আঙ্গুল দিয়ে একদম বুঝাই দিব। আপনি তো জগা খিচুড়ি হিসাব দিচ্ছেন, তাই না? এই যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের বাজেট, সামরিক বাজেট, এগুলো সবকিছু যোগ কইরা একবারে জগা খিচুড়ি বাইনা আপনার ভিউয়ারদের খাওয়াই দিচ্ছেন। কিন্তু আমি আজকে একদম সরল ভাবে আপনার বড় ন্যারেটিভকে জয় বাংলা করে দিব। আসেন দেখি যে আসলে কি ফ্যামিলি কার্ড দেওয়া সম্ভব কিনা। আমি কিন্তু কইছি যে তারেক রহমান কিন্তু কোথাও কয় নাই যে 50 লক্ষ ফ্যামিলি কার্ড দিব অথবা 4 কোটি পরিবারকে একসাথে ফ্যামিলি কার্ড দিব। এটা কিন্তু তারেক রহমান কোনো জায়গায় কয় নাই। আমি চ্যালেঞ্জ দিলাম, আপনারাও চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন। আর ভিডিওটা শেয়ার করে দিয়েন, হাঙ্কে পিনাকি স্যার যেন তার উত্তর দেয়। বিএনপির পক্ষে কেউ একজন বলছে 50 লক্ষ ফ্যামিলি কার্ড দিব, কেউ একজন, জানি না তারেক রহমান তাকে দিয়ে কয়ছে কিনা, তবে তারেক রহমান কোনো জায়গায় কয় নাই। আসেন দেখি এই ফ্যামিলি কার্ড দেওয়া সম্ভব কিনা। শেখ হাসিনা দিছে, অন্তর্বর্তীকালীন সরকার দিছে,
তারেক রহমান স্যার এই ফ্যামিলি কার্ড দিবার পারবে কিনা সেটা একবারে ক্লিয়ার হিসাব করে বুঝা দিব। আবার করছি, আমার কিন্তু এডিটর নাই, আমার অত টাকাও নাই যে একজন এডিটর সাহেব রাখবো আবার কম্পিউটারে এডিট করে করে আপনাদেরকে দিব, এটা কিন্তু নাই। আসেন দেখি এই পিনাকি ভট্টাচার্যের মিথ্যা হিসাবকে একবারে জয় বাংলা করে দিই। আল্লাহর নামে শুরু করি আবারও। পিনাকি স্যার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের বাজেট দিয়ে বুঝাই দিছে, আমি বাংলাদেশের অর্থ বাজেট দিয়ে বুঝাই দিব। অর্থ বাজেট তো সবাই জানেন তাই না, তারপরে একটু বলে নেই। অর্থ বাজেট হচ্ছে ওই বছরে দেশের বিভিন্ন খাতে, যেমন শিক্ষা খাত, চিকিৎসা খাত, সামরিক খাত, অন্যান্য খাত আছে, সব খাতে কত টাকা ব্যয় হবে সেই হিসাব হচ্ছে ওই বছরের অর্থ বাজেট। দেখি বাংলাদেশের 2015-16 সালের অর্থ বাজেট কত ছিল। 2015-16 সালে বাংলাদেশের অর্থ বাজেট ছিল 2,95,100 কোটি টাকা। সেটা প্রতি বছরে বাড়তে 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 2020-21 সালের অর্থ বাজেট হয়েছে 5,68,00,000 কোটি টাকা। ঠিক আছে, তো পিনাকি স্যার এই বাজেট যখন করলো তখন কি সরকার কইছিলেন এত টাকা কই পাবেন? এটা কি কইছিলেন? প্রতি বছর যে অর্থ বাজেট বাড়ে এটা কি সরকারের কাছে প্রশ্ন করেন যে এত টাকা কই পাইবেন? লম্বা হিসাব হয়ে গেল তাই না? তো আসেন একটু শর্টকাট হিসাব করি। 2022-23 সালে বাংলাদেশের অর্থ বাজেট ছিল 6,78,00,000 কোটি টাকা, একটু কম বেশি আর কি, আমার আবার এডিটর নাই তো। যাই হোক, তাহলে 2022-23 সালের যে অর্থ বাজেট 6,78,00,000 টাকা, সেই অর্থ বাজেট এক বছরের বাইরে 23-24 সালের অর্থ বাজেট হয়েছে 7,61,00,000 কোটি টাকা। ঠিক আছে, এখন পিনাকি স্যার এই বাজেট যখন প্রচার করে বা প্রকাশ করে সরকার, তখন কি প্রশ্ন করছিলেন যে এই যে মাঝখানে প্রায় 1,00,000 কোটি টাকার উপরে এই টাকা সরকার কই পাবি? এটা কি প্রশ্ন করছিলেন? তারেক রহমান ফ্যামিলি কার্ড দিবার চাইছে, সেই হিসাব চাচ্ছেন যে অর্থ বাজেট যে প্রতি বছর বাড়ে সেই টাকা সরকার কই পায় সেই হিসাব কে দিবি? ঠিক আছে, তো পিনাকি স্যার বাংলাদেশের অর্থ বাজেট যদি প্রতি বছর বাড়ে তাহলে এই বাজেট থেকে বিএনপি ক্ষমতায় আসলে ফ্যামিলি কার্ড কি জন্য দিবার পারবি না সেটা একটু বুঝাইয়া কোয়েন। ঠিক আছে, এখন আপনি হয়তো প্রশ্ন করবেন, আপনাকে একটু শিখাই দেই। প্রশ্ন করবেন যে এই যে প্রতি বছরে যে বাজেট বাড়ে এই বাজেটের টাকা সরকার কই পায়? হ্যাঁ, আমি আপনাকে কুয়ে দিচ্ছি কই পায়। ঠিক আছে, প্রতি বছরেই বাংলাদেশের বাণিজ্য বাড়ে, রপ্তানি বাড়ে, বিদেশি আয় বাড়ে, তারপরে রেমিটেন্স বাড়ে, বুঝতে পারছেন? সেই টাকার সরকার হিসাব করে যে এই বছরে কত টাকা আসতে পারে, তার উপর ভিত্তি করে এই বাজেট করে। ঠিক আছে, তো সরকার যদি এটা পারে, বিএনপি সরকার গঠন করলে বিএনপি কি পারবে না? বিএনপি পারবে। তো টাকা কই থেকে আসলো বুঝতে পারছেন পিনাকি স্যার? ঠিক এইভাবেই টাকা আসবে। বিএনপি ক্ষমতায় গেলে দেশের ব্যবসা বাণিজ্য বাড়বে। এই যে হাঙ্কেরে যে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন সামিট দেখালো যে বিদেশ থেকে কোটি কোটি টাকা বিনিয়োগ আসবে, বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ আসবে, আসে নাই কিন্তু সরকার, কিন্তু আপনারই সরকার পিনাকি স্যার, আসে নাই। বিএনপি ক্ষমতায় গেলে অবশ্যই সেই বিনিয়োগ বাড়বে, আন্তর্জাতিক বিশ্ব একটা নির্বাচিত সরকার পাবে, বাংলাদেশের পোশাক খাতে আরো বেশি উন্নয়ন হবে, এছাড়াও বিভিন্ন কর্মক্ষেত্র বাড়বে। ঠিক আছে, সেখান থেকে টাকা আসবে, সেই টাকা থেকে ফ্যামিলি কার্ড দিবে। প্রত্যেকটা সরকার নিজের পকেট থেকে দেয় না, সরকার কৌশল অবলম্বন করে যে কিভাবে যদি ব্যয় করি সেই ব্যয় জনগণের কল্যাণে আসবে এবং কোন জায়গায় কত ব্যয় করতে হবে, সেখানে দুর্নীতি হচ্ছে কিনা সে সকল দুর্নীতি রোধ করলে ফ্যামিলি কার্ডও দেওয়া যাবে, ফ্যামিলি কার্ডের সাথে বউ দেওয়া যাবে। বুঝতে পারছেন পিনাকি স্যার? অর্থ বাজেটটা ভালো করে পড়ে নিয়েন। তো এখন আর ওই যে পায়ে ধরা লাগবি না, পায়ে না ধরাই আপনাকে ফ্যামিলি কার্ডও দিয়ে দিলাম, সাথে বউ দিয়ে দিলাম। আপনি একটা গান গাইছেন না, বিএনপি পায়ে ধরি রে ফ্যামিলি কার্ডে বউ ঢুকাই দে? ঠিক আছে, সেই জন্য আপনার জন্য একটা গান বলি। ঠিক আছে দাদা, পায়ে ধরা লাগবে না রে, ফ্যামিলি কার্ডের সাথে বউ দিলাম রে। বুঝতে পারছেন পিনাকি স্যার? তো এইরকম মিথ্যা ন্যারেটিভ তৈরি করেন না, সত্যটা প্রকাশ করেন। আপনি তো নিজের কথায় নিজে ধরা খাইছেন তাই না, যে আওয়ামী লীগ দিছে 1 কোটি ফ্যামিলি কার্ড, এই অন্তর্বর্তীকালীন সরকার দিছে হচ্ছে 57 লক্ষ ফ্যামিলি কার্ড, তো বিএনপি 50 লক্ষ ফ্যামিলি কার্ড দিবার পারবে না। এই মিথ্যা ন্যারেটিভ কেমনে তৈরি করলেন? হ্যাঁ, ঠিক আছে, তারপর আপনাকে কিন্তু আমি চ্যালেঞ্জ করছিলাম যে তারেক রহমান কোনো জায়গায় বলেনি 50 লক্ষ ফ্যামিলি কার্ড দিব অথবা 4 কোটি পরিবারকে একসাথে ফ্যামিলি কার্ড দিব, কোনো জায়গায় বলে নাই। তারেক রহমান বলছে পরীক্ষামূলক দেওয়া হবে। আপনাকে আমি চ্যালেঞ্জ দিলাম, আপনি আমার কথার উত্তর দিয়েন। আমার কলিজার ভাই ও বোনেরা, ভিডিওটা লাইক কমেন্ট করে ভাইরাল করে দিয়েন। তাছাড়া পিনাকি স্যার তো দেখবার পারবে না। ঠিক আছে, এছাড়াও আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই আমার ফেসবুক পেজ দেওয়া আছে, সেই পেজে যা ভিডিওটা ব্যাপক ছড়িয়ে দিবেন যাতে পিনাকি স্যারের ভিউয়ার্সরা যারা হাহা করছিল তারা এখন যেন হু হু করে কাঁদে। ঠিক আছে, প্রিয় কলেজের ভাই বোনেরা, কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো চলেন সামনে জামাতের জন্য কি কি চ্যালেঞ্জ অপেক্ষা করতেছে সেইটা একটু এক্সপ্লেন করি।
জামাতের সামনে যে 5টি চ্যালেঞ্জ, তার মধ্যে 1 নাম্বার যে চ্যালেঞ্জটি, সেটা হচ্ছে চরমোনাইকে হ্যান্ডেল করা। এইটা অনেকে বলতে পারেন যে ভাই এটা তো সহজ। যদি আপনি এটা সহজ মনে করেন তাহলে এখন আপনি মাতৃগর্ভে আছেন। চরমোনাইকে আপনি হয়তো চিনতে পারেন নাই। চরমোনাই যদি জোটে থাকে তারপরও চ্যালেঞ্জ, জোট থেকে যদি বেরিয়ে যায় তারপরও চ্যালেঞ্জ। আমি একটু ব্যাখ্যা করে বলি। চরমোনাই যদি জোটে থাকে, জোটে না থাকে, তাহলে নির্ঘাত তারা জামাতের পিছনে লাগবে এবং জামাতকে ফেল করিয়ে দেওয়ার জন্য সর্বাত্মকভাবে তারা কিন্তু চেষ্টা করবে। এটা হচ্ছে অপশন 1। আর অপশন 2, যদি জামাত জোটে থাকে তারপরও এটা কিন্তু চ্যালেঞ্জ। কেন চ্যালেঞ্জ জানেন? এখন যদি আপনি মানে খুশিতে গদগদ হন যে অমুক জেলায় হচ্ছে ইসলামী আন্দোলন বা চরমোনাইয়ের 10% ভোট আছে, 13% ভোট আছে, যদি আপনি খুশি হন, আমি বলবো যে এইটাতে খুশি হওয়ার কিন্তু কোনো কারণ নাই। কারণ আমরা দেখেছি চরমোনাই নিঃসন্দেহে অনেক মুরিদ, অনেক ভক্ত। যেখানে চরমোনাই যতবার নির্বাচন করেছে, চরমোনাইয়ের ভক্তরা বা তার মুরিদরা তার নিজের প্রার্থীকেই ভোট দেয় না। তাদের নিজের প্রার্থীকেই তার মুরিদরা ভোট পায় না, সেখানে জামাতকে ভোট দেওয়া তো দূরের কথা। মানে আপনি যতই জোট করেন, ভোট পাওয়ার সম্ভাবনা কিন্তু 1 বা 2%, এর বাইরে আপনি কিন্তু ভোট পাবেন না। এটা হচ্ছে জামাতের জন্য একটা মহা চ্যালেঞ্জ। এরপর জামাতের জন্য যে 2 নাম্বার যে চ্যালেঞ্জটা, এটাও কিন্তু শক্তভাবে জামাতকে মোকাবেলা করতে হবে। সেটা কি জানেন? যে জামাতের যে সমস্ত এমপি প্রার্থী এরা যখন বক্তব্য দিবে, এই বক্তব্য প্রদানকালে কিন্তু আপনার সংযত হয়ে বুঝে শুনে বক্তব্য দিতে হবে। এটা জামাতের সেন্ট্রাল থেকে একটা মানে একটা কড়া একটা কমান্ড থাকা দরকার। ওই যে অনেকে দেখছেন না যে জামাতকে ভোট দিলে পারে জান্নাত পাওয়া যাবে, কিংবা বিড়িতে টান দিয়েও জামাতকে ভোট দেওয়া যাবে, মানে এই সমস্ত কথাবার্তা বললে কি হয়, প্রতিপক্ষ খুব সহজে আক্রমণ করার একটা অস্ত্র পেয়ে যায়। সুতরাং এই অপশনটা না রাখা, জামাতের যারা প্রার্থী তাদেরকে বক্তব্য প্রদানের সময় অত্যন্ত সতর্কতা এবং সংযত হয়ে কথা বলতে হবে। এই বিষয়টা জামাতকে হ্যান্ডেল করতে হবে। এরপর 3 নাম্বার যে চ্যালেঞ্জটা জামাতের সামনে, এটা কিন্তু একটা মহা চ্যালেঞ্জ। সেটা কি জানেন? ইলেকশন ইঞ্জিনিয়ারিং ঠেকানো। এখন বলতে পারেন যে ভাই ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা কি? এইটা যদি আমি ব্যাখ্যা করতে চাই, ভিডিওটা প্রায় বহুত লং হয়ে যাবে। আপনি এটা বোঝার জন্য ইউটিউব বা আপনি ChatGPT সাহায্য নিতে পারেন, ওরা কিন্তু বুঝিয়ে দেবে। আমি একটু সংক্ষেপে বলি। দেখেন, যেই কারণে জামাতের বেশ কয়েকজন প্রার্থীর প্রার্থিতা বাতিল করে দেওয়া হয়েছিল, পক্ষান্তরে অন্য দলের অন্য কোনো প্রার্থীর একই দোষ থাকার ফলেও তার প্রার্থিতা কিন্তু বাতিল হয় নাই। এইটা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যেই কিন্তু পড়ে। তো সুতরাং ইলেকশন ইঞ্জিনিয়ারিং যদি হয়, এইটা ঠেকানো জামাতের হচ্ছে প্রধান কাজ। এইটা যদি ঠেকাইতে না পারে তাহলে বিজয়ের সম্ভাবনা জামাত ইসলামের কিন্তু থাকবে না। এরপর 4 নাম্বার যে চ্যালেঞ্জ জামাতের সামনে, এইটাও একটা ভয়ঙ্কর বা মহা চ্যালেঞ্জ আমরা বলতে পারি। সেটা কি? যে ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা। আমরা বর্তমান ইসিকে দেখেছি, উনি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে যে পদক্ষেপ বা ভূমিকা নেওয়া দরকার উনি কিন্তু নিবে না। একটা ভোট সেন্টার যদি দখল হয়ে যায় দুষ্কৃতিকারীদের দ্বারা, উনি স্টেপ নিতে পারবে না। কারণ আমরা ইতিমধ্যে দেখেছি যে হাদির মতো একজন বিপ্লবী যখন মারা যায়, তখন উনি বলে এটা একটি বিচ্ছিন্ন ঘটনা। তো যে ইসি এইটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা বলতে পারে, বাংলাদেশের বেশ কয়েকটা জামাতের সম্ভাবনাময় সেন্টার যদি দখল হয়ে যায়, উনি কিন্তু বলবে যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। এইটা জামাতকে নিশ্চিত করতে হবে। এবং বর্তমানের আইন শৃঙ্খলা যে পরিস্থিতি, এটা কিন্তু খুব একটা স্ট্রং না। তো সুতরাং এই ভোট কেন্দ্রগুলা কিভাবে নিরাপত্তা নিশ্চিত করবে, সিসি ক্যামেরা স্থাপন করার ক্ষেত্রে এটা জামাতের দায়িত্ব। ইসি কিন্তু বলছে যে ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা লাগবে না। যদি সিসি ক্যামেরা না দেয়, জামাতকে পাশ করা খুব কঠিন। লিখে রাখতে পারেন, আমি বলে দিলাম ভিডিওতে। অবশ্যই সিসি ক্যামেরা স্থাপন করতে হবে এবং এই বিষয়ে জামাতকে কড়া পদক্ষেপ নিতে হবে। এরপর সর্বশেষ জামাতের সামনে আরেকটা যে চ্যালেঞ্জ, ভোটের পরে এবার দেখছে যে জামাতের গত বছর বা গত যত নির্বাচন জামাত করেছে, এইবারকার প্রেক্ষাপট কিন্তু একেবারেই ভিন্ন। আপনি চাষাভূষা বলেন, আর এই যে সাধারণ মানুষ থেকে শুরু করে বিশেষ করে তরুণ সমাজের মধ্যেও কিন্তু এবার জামাতের দাড়িপাল্লার যে সুবাস বা দাড়িপাল্লার যে উষ্ণতা, এটা কিন্তু ছড়িয়ে গেছে। তারা কিন্তু কেউ প্রকাশ্যে কিংবা কেউ জামাতের সমর্থন করে যাচ্ছে। এইটা কিন্তু অনেক প্রতিপক্ষ ভালোভাবে নিবে না। আপনারা দেখেছেন যে একজন এমপি কিন্তু অলরেডি বক্তব্য দিয়েছে অন্য একটি দলে যে ভোটটা শুধু বেরিয়ে যাক, তারপর আমার জাউড়া চেহারা আমি দেখাই দেবো। তার মানে কি, একজন সাধারণ মানুষ, নিরীহ মানুষ যে জামাতকে সমর্থন করে বা জামাতকে ভোট দিয়েছে, ওই সেন্টারে বা ওই এলাকাতে যদি জামাত পাশ করতে না পারে, তাদের উপরে কিন্তু যে কোনো সময় আক্রমণ নেমে আসতে পারে। ভোট দানের দিন ভোটারদের প্রোটেকশন, ইভেন ভোটের পরে ভোটারদেরকে প্রোটেকশন দেওয়া জামাতের জন্য কিন্তু একটি চ্যালেঞ্জ। যদি এই চ্যালেঞ্জ জামাত হ্যান্ডেল করতে না পারে, ওই ভোটার কিন্তু পরবর্তী সময়ে জামাতকে আর ভোট দেবে না। এই 5টি চ্যালেঞ্জ এখন জামাতের সামনে। এই 5টা চ্যালেঞ্জের মোকাবেলা করতে যদি জামাত সক্ষম না হয়, জামাতের বিজয় পশ্চিমকালেও কিন্তু হবে না। আর এই 5টি চ্যালেঞ্জ যদি জামাত স্ট্রংলি মোকাবেলা করতে পারে, জামাতের বিজয় কিন্তু সুনিশ্চিত। তো প্রিয় দর্শক, এই 5টি চ্যালেঞ্জ কতটুকু জামাতের সামনে কঠিন নাকি সহজ, এটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিএনপি যেভাবে এখন সমালোচনা করছে জামাতকে, তাতে জামাত হয়তো কল্পনাও করতে পারেনি
যে বিএনপির পক্ষ থেকেও স্বাধীনতা মুক্তিযুদ্ধকে এইভাবে সামনে নিয়ে আসা হবে এবং একেবারে প্রায় প্রতিদিনই বলা যায় যে তাদের ভূমিকার কথা মানুষকে মনে করিয়ে দিয়ে বলা হচ্ছে যে জামাত কেমন সেটা 52-53 বছর আগে মানুষ দেখেছে, যে তারা বাংলাদেশে কিভাবে গণহত্যা চালিয়েছে, নারীর সম্ভ্রম লুট করেছে। তো এই প্রসঙ্গটা বারবার বলছে হানাদার বাহিনীর তারা সহযোগিতা ছিল, তারা বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধকে চায়নি, বাংলাদেশকেই চায়নি, তারা দেশের কি কল্যাণ করবে। তো এই কথাগুলো জামাত আগে একসময় শুনতো আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে, বা আওয়ামী লীগের মোটা দাগে বলতে গেলে রাজনীতিটাই ছিল জামাতের বিরুদ্ধে এই স্বাধীনতা মুক্তিযুদ্ধ প্রসঙ্গটা, এবং সেখানে জামাতকে তারা কুপঘাত করতে এইসব কথাবার্তা বলে। এখন সেই কথাগুলো বিএনপি যেইভাবে এখন ধারালোভাবে উপস্থাপন করবে এটা হয়তো তারা কল্পনা করতে পারেনি। সেই কারণে যখনই এই প্রসঙ্গগুলো আসছে তখন জামাতের পক্ষ থেকে এর নানাভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যেমন এখানে মাগুরার যে জনসভায় জামাতের আমির শফিকুর রহমান নিজেকে শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান উল্লেখ করে বলছেন, এটা পৃথিবীর ইতিহাসে একটা লজ্জাজনক ঘটনা। একটা দল সবসময় মুক্তিযুদ্ধের কথা বলেছে, আমরা মুক্তিযুদ্ধকে হাজারবার সম্মান করি, কিন্তু মুক্তিযুদ্ধকে আমরা ব্যবসা হিসেবে দেখতে চাই না। আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আমার যে ভাই জীবন দিয়ে গেছেন আমি বিশ্বাস করি তারা বাংলাদেশের মানুষের মুক্তির জন্য জীবন দিয়েছিলেন। কোনো দল গোষ্ঠী, কোনো পরিবারকে রাজা অথবা রানীর সিংহাসনে বসানোর জন্য সেদিন তারা লড়াই করেননি। এটা একটু বিএনপি বা আওয়ামী লীগকে খোঁচা দিয়ে তিনি বলেছেন, কিন্তু এটা সত্য কথা যে তাদের কাছ থেকে বিভিন্ন সময় শুধু বিএনপি না বা আওয়ামী লীগ না, বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন তারা বলেছে যে পরিষ্কারভাবে স্বাধীনতা মুক্তিযুদ্ধের সময় তাদের ভূমিকার জন্য মানে ক্ষমা চাওয়া এবং এটা যে ভুল হয়েছে তাদের এটা স্বীকারোক্তি দেয়া। কিন্তু তারা ইন জেনারেল কথাবার্তা বলে যে কেউ যদি আমাদের আচরণে বা কর্মকাণ্ডে কষ্ট পেয়ে থাকেন, হ্যাঁ, তাহলে তার জন্য ক্ষমা চাই। কিন্তু মানে একেবারে পরিষ্কারভাবে যেটা বলা যে স্টেট ভাই আমি মাপ চাই, ওই ধরনের উক্তিটা কিন্তু এখনো জামাত করেনি। সম্ভবত এই কারণে যে তারা মনে করে যে এই স্বীকারোক্তির মধ্য দিয়ে তাদের রাজনীতিটা ভুল ছিল সেটা প্রমাণিত হবে এবং বিরোধীরা হয়তো সেটাকে সবসময় সামনে নিয়ে আসবে। আবার এমনও হতে পারে যে তারা তাদের সেই অবস্থানকে আসলে সঠিকই মনে করে। ওই সময় স্বাধীনতা মুক্তিযুদ্ধের সময় তারা যে পাকিস্তানকে সমর্থন করেছিল এই অবস্থানকে হয়তো তারা সঠিক মনে করে, এটাও হতে পারে। মানে এখন কোনটা সঠিক বেঠিক সেটা যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার বিবৃতি না দেওয়া হচ্ছে ততক্ষণ বিষয়টা পরিষ্কার হচ্ছে না। এবং অনেকে বলেন যে মানে এই দফায় মানে 24-এর 5ই আগস্টের পর তাদের মূল লক্ষ্যটা হচ্ছে যে স্বাধীনতা মুক্তিযুদ্ধ প্রকৃত স্বাধীনতা বলতে তারা 24কেই বলবে, যাতে মানুষ 71টা ভুলে যায়। এবং এই কারণে তারা 72-এর সংবিধানটা একেবারে পুরোপুরি পাল্টে দিতে চায়। এর মূল লক্ষ্য হচ্ছে 72-এর সংবিধান যতক্ষণ আছে এবং 24-এর 5ই আগস্টের এই অভ্যুত্থানকে যত বেশি তারা হাইলাইট করবে তত বেশি স্বাধীনতা মুক্তিযুদ্ধের সময়কার যে স্মৃতি বা ঘটনা পেছনে পড়বে। হয়তো এই লক্ষ্য নিয়েও তারা মানে পুরোনো জিনিসটাকে আর সামনে আনতে চায় না, মানে ইতিহাসটা চাপা দিয়ে তারা হয়তো তাদের পরিচিতিটা ভিন্নভাবে নিয়ে আসতে চায়। এইসব মিলায় বারবার সেই মুক্তিযুদ্ধ স্বাধীনতা প্রসঙ্গটা যখন আসে তখন তাদেরকে একটু কৌশলী অবস্থান নিয়ে বক্তব্য দিতে হয়। দর্শক, এই নির্বাচনী প্রচারণার খুবই ইন্টারেস্টিং একটা ফাইন্ডিং আমার কাছে মনে হয়েছে এনসিপির বিলীন হয়ে যাওয়া। জামাতের সাথে শেষ মুহূর্তে তারা জোটে গেছেন, তাদের কিছু প্রার্থীকে আমরা প্রচারণা দিতে দেখছি, প্রচারণা করতে দেখছি, সেখানে কিছু কাভারেজ তারা পান, কিন্তু অ্যাজ এ পার্টি এনসিপির কোনো রকম কোনো কাভারেজ নেই। এভাবে বলা যেতেই পারে যে এনসিপি জামাতে বিলীন হয়ে গেছে। একটা আলাপ আমরা করছিলাম, তারা যখন জামাতের সাথে জোট করছিলেন তার আগে 3টা দল মিলে জাতীয় সংস্কার জোট বলে এরকম একটা জোট করেছিলেন, এনসিপি, এবি পার্টির সাথে রাষ্ট্র সংস্কার আন্দোলন ছিল। এই জোটটাকে তারা আরও বড় করতে পারতেন, আরও যতটুকু সম্ভব, না হলেও তারা আলাদাভাবে ভোট করলে কি হতে পারতো সেই আলাপটা এখন আসছে, যেটা আমরা আগে করছিলাম। নির্বাচনকে সামনে রেখে বলা বাহুল্য আমাদের মনোযোগ অনেক বেশি রাজনৈতিক দলগুলোর প্রতি থাকে, জনগণ অনেক বেশি তাকিয়ে থাকে কে কি বলছে, কে কি করছে সেটার দিকে। ফলে এইটাই সবচেয়ে সঠিক সময় দলকে ফোকাসে আনার জন্য, এতে কোনো সন্দেহ নেই। মজার ব্যাপার হচ্ছে, বা এক অর্থে দুঃখজনক ব্যাপারও হচ্ছে, এনসিপি এই সুযোগটা হারালো। মানে এটা এখন বিএনপি বনাম জামায়াত জোট এই রকম একটা বিষয়ে দাঁড়িয়ে গেছে। এমনকি আমি দেখেছি যে জায়গায় জামাতের আমির কথা বলছেন, সেখানে নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক আছেন, তিনি কথা বলছেন, কিন্তু এনসিপির আহ্বায়কের কোনো ট্র্যাকশন নেই, কেউ কাভারেজ দিচ্ছে না। অথচ এনসিপি
এই নির্বাচনী এই প্রচারণার আগেই মানে জোটে যাওয়ার আগেই এনসিপিকে আলাদা একটা সত্তা হিসাবে আলাদা গুরুত্ব দিয়ে দেখার একটা প্রবণতা মিডিয়ারও ছিল। এটা যে শুধুমাত্র ডক্টর ইউনূস এই গুরুত্ব দেখিয়েছেন তা না, ডক্টর ইউনূসের একটা বায়াস খুব স্পষ্ট ছিল, কিন্তু এর বাইরেও মিডিয়াও এনসিপিকে যথেষ্ট গুরুত্ব দিয়েছিল। কিন্তু আমরা দেখছি এখন তিনি সেটা মোটেও পাচ্ছেন না, বরং কবে যেন দেখলাম প্রথম সমাবেশে সম্ভবত এই গণঅভ্যুত্থানের অতি গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে যখন তিনি ডাক্তার শফিকুর রহমানকে সম্বোধন করছেন বা তার পক্ষে কথা বলছেন, এই কথা বলে তখন সেটা আবার ট্র্যাকশন পাচ্ছে। তার মানে আমরা এটা দেখতে পাচ্ছি মিডিয়াতে এনসিপি একেবারে নেই। কি হতে পারতো, আমরা যে বলছিলাম যে তারা তিনটা দল মিলে যদি জোটে থাকতে পারতো, আমি যতদূর শুনলাম শেষ পর্যন্ত এনসিপি চায়নি এই ধরনের কোনো জোটে থেকে আলাদা নির্বাচন করুক। ক্ষমতা হয়তো যেতেন না, ক্ষমতা অবশ্যই যেতেন না, এমনকি একটা সিটেও নির্বাচিত নাও হতে পারতেন, কিন্তু তারা এই নির্বাচনী ক্যাম্পেইনের সময় তাদের নিজস্ব যে বক্তব্যগুলো সেগুলোই প্রধানত সামনে আসতো। শুধু তাই না, সেই জোট নতুন আলাদা করে যদি ইশতেহার দিত, সেই ইশতেহার নিয়ে আলাদাভাবে আলোচনা হতো। অথচ এখন যা হবে এটা মূলত জামাতের ইশতেহার, জামাতের বক্তব্য, সেটা নিয়ে কথাবার্তা হবে। এই মানুষের মধ্যে তার ক্যাম্পেইন করা, মানুষকে পরিচিত করে তোলা, বা শুধু সেটা না, এই আলাপটা আমরা দীর্ঘদিন থেকে করেছি যে এনসিপি যদি অনেক বেশি সিটে ক্যান্ডিডেট দিত, সেই ক্যান্ডিডেটরা মানুষের সাথে জনসংযোগ করতেন। সেই জনসংযোগের কারণে যেটা হতো, মানুষ অনেক বেশি আবার এনসিপির সাথে কানেক্টেড হতেন, তাদের সংগঠন দাঁড়িয়ে যেত, তাদের দল অনেক শক্তিশালী হয়ে উঠতো। 300 সিটে না হোক, কাছাকাছি সংখ্যক সিটে বা 3 পার্টি মিলে যদি 300 সিটে তারা ক্যান্ডিডেট দিতে পারতো, এই ঘটনাগুলো ঘটার একটা ভালো প্রবাবিলিটি ছিল। কিন্তু কিছুই হলো না। শেষ পর্যন্ত তারা জামাতে বিলীন হলেন ফর দ্য টাইম বিং বলা যায়। আমি এটা কাউকে বলতে দেখছি যে তাদের পক্ষ থেকে যে নির্বাচনের পরই তারা জামাতের সাথে আর থাকছেন না, তারা সরে যাবেন, তারা আলাদা সত্তা হিসাবে কাজ করবেন। এটা একটা নির্বাচনী জোট ছিল, তারা সেটা করতে পারেন, কিন্তু যে বললাম এই সুযোগটা তারা হারালেন। আবার কেউ বলছেন তারা জামাতের মধ্য থেকে সাথে গিয়ে যদি কিছু এমপি নির্বাচিত হয়ে যান, পার্লামেন্টে তাদের কথার একটা আলাদা অ্যাম্প্লিফিকেশন হতে পারে, সেটা তাদেরকে আলটিমেটলি সাহায্য করবে। সো এখন না হোক, সেটা পরে পার্লামেন্টে গেলে হতে পারে। শর্ত হচ্ছে পার্লামেন্টে যদি তারা যান, এবং পার্লামেন্টে আমি এটা মানি কথার একটা আলাদা ট্র্যাকশন আছে, কিন্তু তারপরে যদি ওটার সাথে এটাকে ওজন দেই, আমার কাছে স্টিল মনে হয় না তারা সঠিক কাজ করেছেন। আর পার্লামেন্টেও যদি তারা যান, তারা জামায়াতে ইসলামী এবং অন্যান্য ইসলামী দলগুলোর সমর্থনে তারা সেখানে গেছেন, সেটাও তাদের যে রাজনীতির ধারণা, মধ্যপন্থী রাজনীতি, সেটাকে প্রশ্নবিদ্ধ করে। আর এটাও কে না জানে যে যদি ওখান থেকে তারা নির্বাচিত হন, তারপর আবার রাতারাতি জামাতের কাছ থেকে আলাদা হয়ে গিয়ে তারা পুরোপুরি তাদের আলাদা রাজনীতি করতে শুরু করবেন, এগুলো খুব লজিক্যাল মনে হয় না। যাই হোক, এনসিপির এই সিদ্ধান্তটা যত দিন যাচ্ছে ক্রমাগত ভুল, এই ধরনের পারসেপশনই বাড়ছে।